হাইকোর্ট আমাদের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ দুই বেঞ্চই বলে দিয়েছে যারা দাগি পরীক্ষায় বসতে পারবে না। তাই এরকম কোনো ক্লাসিফিকেশন যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ডিফারেন্টলি এবেল তারা দাগি হলেও পরীক্ষায় বসতে পারবে, এটা একেবারেই ভুল ব্যাখ্যা। কোনো রকম দাগি, কোনো ধরনের দাগি ক্যান্ডিডেটই পরীক্ষায় বসতে পারবে। প্রচেষ্টাই হলো যেরম ভাবে যেন তেন প্রকারে যদি একটা দাগিকেও আটকে চাকরিটা পাইয়ে দেওয়া যায়। তাই জন্য কমিশন এই ডিটেলস দিতে পারছে না। কমিশনের উচিত কি নাম, বাবার নাম, অ্যাড্রেস দিয়ে দেওয়া, যাতে পরিষ্কার বোঝা যায় যে নতুন লিস্টে কেউ আছে কিনা, ফর দি সেক অফ ট্রান্সপারেন্সি। তাহলে যদি তারা ট্রান্সপারেন্সি চায়, যদি তারা স্বচ্ছতা চায়, তাহলে তাদের এই প্রকাশ করতে অসুবিধাই। তাদের নিজে এসে বলা উচিত ছিল, যদিও এই মামলা করা হয়েছে, আমরা এই মামলায় নিজেরাই আমরা মেনে নিচ্ছি, আমরা দাগিদের ডিটেলস দিয়ে দেবো। রুলে বলা আছে ভেরিফিকেশনের পরে ইন্টারভিউ লিস্ট বেরোবে। ভেরিফিকেশনের আগে কি করে ইন্টারভিউ লিস্ট বেরোলো? এই লিস্টটাই হলো বেআইনি। আপনি আগে ভেরিফাই না করে ইন্টারভিউ লিস্ট পাবলিশ করলেন কি করে, যেখানে রুল 11-এ পরিষ্কার বলা আছে যে কখন ইন্টারভিউ লিস্ট হবে আফটার ভেরিফিকেশন। ইন্টারভিউ লিস্টটাই বেআইনি। দাদা, এসএসসি ইন্টারভিউ যে লিস্ট, সেই ভেরিফিকেশন লিস্টে নীতিশ রঞ্জন বর্মনের নাম রয়েছে, এবং একদিকে যেমন ব্রাত্য বসু তিনি বলছেন যে সাংবাদিক সম্মেলন করে বলছেন যে এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে একজনও দাগির নাম তালিকায় নেই। অন্যদিকে কল্যাণ ব্যানার্জি একেবারে কোর্টে দাঁড়িয়ে সওয়াল জবাবে বলছেন যে নীতিশ রঞ্জন বর্মন তিনি দাগি হতে পারেন, কিন্তু সে ফিজিক্যালি ডিসেবল, সেই জন্য তাকে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের অর্ডার পরে নাকি তিনি সেটাই বুঝেছেন। কি বলবেন? দেখুন, প্রথমত কমিশনের এটা ভুল ব্যাখ্যা। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে ডিফারেন্টলি এবেলড হোক বা কেউ হোক, যে টেন্টেড সে নতুন পরীক্ষায় বসতে পারবে না। তারপরে হাইকোর্ট আমাদের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ দুই বেঞ্চই বলে দিয়েছে যারা দাগি পরীক্ষায় বসতে পারবে না। তাই এরকম কোনো ক্লাসিফিকেশন যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ডিফারেন্টলি এবেল তারা দাগি হলেও পরীক্ষায় বসতে পারবে, এটা একেবারেই ভুল ব্যাখ্যা। কোনো রকম দাগি, কোনো ধরনের দাগি ক্যান্ডিডেটই পরীক্ষায় বসতে পারবে না, এটা সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার। কিন্তু কল্যাণ ব্যানার্জি বলছেন যে এজ রিল্যাক্সেশন এন্ড আদার্স যেটা ছিল সেটা পরে তিনি এটাই বুঝেছেন, তাই তিনি কোথাও সেরকম লেখা ছিল না। শুধু বলা ছিল তারা শুধুমাত্র এজ রিল্যাক্সেশন পাবে, তাও আবার যারা দাগি না তারা। শুধুমাত্র যারা ডিফারেন্টলি এবেল তাদের একটাই দিয়েছিল যে নর্মালি যারা দাগি তাদের ইমিডিয়েট চাকরি চলে গেছিল, আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের বলা হয়েছিল রিক্রুটমেন্ট শুরু হওয়া অবধি তারা চাকরিতে বজায় থাকবে। যে তালিকা, সেই টেন্টেড তালিকা পুরো ডিটেলস সমেত আবারও দিতে বলা হয়েছে, মানে অমৃতা সিনহা তিনি আবারও চেয়েছেন। সেই জায়গায় কল্যাণ ব্যানার্জি বলছেন যে আমরা কি পুলিশ নাকি সমস্ত যে ডিটেলস দেব? দেখুন, কমিশনের প্রচেষ্টাই হলো যেরম ভাবে যেন তেন প্রকারে যদি একটা দাগিকেও আটকে চাকরিটা পাইয়ে দেওয়া যায়। তাই জন্য কমিশন এই ডিটেলস দিতে পারছে না। কমিশনের উচিত কি নাম, বাবার নাম, অ্যাড্রেস দিয়ে দেওয়া, যাতে পরিষ্কার বোঝা যায় যে নতুন লিস্টে কেউ আছে কিনা, ফর দি সেক অফ ট্রান্সপারেন্সি। তাহলে যদি তারা ট্রান্সপারেন্সি চায়, যদি তারা স্বচ্ছতা চায়, তাহলে তাদের এই প্রকাশ করতে অসুবিধাই। তাদের নিজে এসে বলা উচিত ছিল, যদিও এই মামলা করা হয়েছে, আমরা এই মামলায় নিজেরাই আমরা মেনে নিচ্ছি, আমরা দাগিদের ডিটেলস দিয়ে দেবো। এর প্রমাণ এতে একটাই হয় যে কমিশন স্বচ্ছতা চায় না। তারা তো পুলিশ না, আপনারা হোমওয়ার্ক করেন না? পুলিশ বলুন কি আর আমরা কি হোমওয়ার্ক করি বলেই তো এই ক্যান্ডিডেটরা তো হোমওয়ার্ক করেই আমাদের কাছে আসে, তাই জন্যই তো মামলা। এবং যদি তারা মামলা করেছে বলেই কমিশনের এই চুরিগুলো ধরা পড়ছে, এই কমিশনের চুরির করারই ইচ্ছা, তারা বারবার তাই করে যাচ্ছে, তাই জন্য চুরিগুলো ধরা পড়ছে, তাই জন্য বলছে। এবং আমি বলবো তো উল্টে কমিশনের বলা উচিত ছিল যে ঠিক আছে আমরাই দাগিদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো, কেন মামলা করতে হবে? তার মানে কমিশন চায় দাগিদের বাঁচাতে, কমিশন স্বচ্ছতার পক্ষে নয়। কিন্তু দাগিরা পরীক্ষায় বসছে কি করে? এই দাগিদের জন্যই তো 2016 প্যানেল ক্যান্সেল হলো। কারণ কমিশন ওদের পরীক্ষায় বসাচ্ছে, কোথাও কোনো একটা অব্লিগেশন হয়তো দাগিদের আছে, কমিশনের দাগিদের প্রতি আছে, তাই জন্যই কমিশন বারবার চেষ্টা করছে, রাজ্য সরকার চেষ্টা করছে যে দাগিদের বসানো। তাই জন্যই 6 থেকে 7,000 দাগির নাম এখনো ইন্টারভিউ লিস্টে আছে। হ্যাঁ, টিচিং এক্সপিরিয়েন্সের যে অতিরিক্ত 10 নাম্বার দেওয়া হচ্ছে, সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট বিভিন্ন কিন্ডারগার্টেন বা অন্যান্য প্রাইভেট যে স্কুলগুলো আছে সেখান থেকে যারা পরীক্ষা দিয়েছেন এসএসসি তাদের জন্য দেওয়া হচ্ছে না। আপাতত 2 জনই পাওয়া গেছে, দেওয়া হচ্ছে, বাকিদের নেই। এই বিচারিতার দেখুন, প্রথমত আপনাকে বলি, এই যে ইন্টারভিউ লিস্টটা বেরিয়েছে এটাই বেআইনি।
রুলে বলা আছে ভেরিফিকেশনের পরে ইন্টারভিউ লিস্ট বেরোবে। ভেরিফিকেশনের আগে কি করে ইন্টারভিউ লিস্ট বেরোলো? এই লিস্টটাই হলো বেআইনি। আপনি আগে ভেরিফাই না করে ইন্টারভিউ লিস্ট পাবলিশ করলেন কি করে, যেখানে রুল 11-এ পরিষ্কার বলা আছে যে কখন ইন্টারভিউ লিস্ট হবে আফটার ভেরিফিকেশন। তো ইন্টারভিউ লিস্টটাই বেআইনি। দ্বিতীয়ত, যদি 10 নম্বর দেওয়া ভ্যালিড হয়, 10 নম্বর দেওয়ার উদ্দেশ্য কি? যে আমি বেটার টিচার পাবো, যার অভিজ্ঞতা আছে পড়ানোর। তাহলে যে প্রাইভেট স্কুলে পড়ায় 11-12-এ তারও অভিজ্ঞতা যা, আর এক যে সরকারি স্কুলে পড়ায় তারও অভিজ্ঞতা সেম, তাহলে আপনি প্রাইভেট স্কুলকে কেন দেবেন না? তার মানে হলো এই 10 নম্বরটা ডিজাইনই করা হয়েছে 2016-র যারা ক্যান্ডিডেট তাদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য, আর অন্য কিচ্ছু না। কিন্তু যারা একেবারে ফ্রেশ ক্যান্ডিডেট তারা তো বঞ্চিত হচ্ছে। পরীক্ষাটা হচ্ছেই তো ফ্রেশারদের বঞ্চিত করার জন্য, আর ওদের থেকে 500 টাকা করে নিয়ে কমিশনের ইনকাম বাড়ানোর জন্য। আর তো বঞ্চিত আপনাদের ফ্রেশারদের চাকরি দেওয়ার জন্য তো এই পরীক্ষা না, এই পরীক্ষাটা দেওয়া হচ্ছে 2016-র ক্যান্ডিডেটদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিন্তু আমরা ঠিক পরীক্ষার আগে বিকাশ ভবনে যে চিত্র দেখতে পেয়েছিলাম 2016 ক্যান্ডিডেটদের সাথে হয়েছিল, সেই চিত্রই তো আবারও ফুটে উঠল একেবারে ফ্রেশার্সদের আন্দোলন। কারণ একটা স্ট্যাটুটারি বডি যদি স্বচ্ছতা সহকারে কাজ না করে, তারা যদি সবাইকে সমান চোখে না দেখে, তাহলে এই আন্দোলন হবে। এই যে অবিচার হলো, বঞ্চনা হলো ফ্রেশারদের নিয়ে, এর জন্য তো কমিশনকে জবাবদিহি করতে হবে। আমি তো বলবো, দেখুন আজকে 14-15 হাজার তো 16-র ক্যান্ডিডেট, তার বাইরে তো সবাই ফ্রেশার, 2-2.5 লক্ষ ফ্রেশার। আমি বলবো সবাইকে কমিশনের কাছে জবাবদিহি করতে হবে যে কেন তাদের সঙ্গে এই বঞ্চনা করা হলো। কিন্তু দাদা একেবারে চাকরিহারা শিক্ষক মেহবুব মন্ডল তিনি বলছেন যে যারা ফ্রেশার্স তারা তো ফর্ম ফিল আপ করার আগেই গ্যাজেট দেখেছিল, গ্যাজেটে স্পষ্ট তো বলা আছে যে 80 নম্বরেরই পরীক্ষা হবে এক্সপিরিয়েন্সের মার্কস সহ। তাহলে কি কারণে তারা আন্দোলন করছে? তারা মামলাও করেছেন। আমি উল্টে যিনি এই কথাটা বলেন তাকে একটা প্রশ্ন করতে চাই। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যে এক্সপায়ারি অফ প্যানেলের পরে সবাই দাগি, কেউ বসতে পারবে না। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যে পরীক্ষা নিতেই হবে, পরীক্ষায় বসতেই হবে। তারা কেন দিনের পর দিন রাস্তায় নেমে আন্দোলন করে বলছিল যে আমরা পরীক্ষায় বসবো না? তারা কেন গিয়ে সুপ্রিম কোর্টে এমএ করছে? তারা কেন গিয়ে কিউরেটিভ পিটিশন করছে? তারা তো অনেক বড় মুখ করে আন্দোলন করে বলছিল আমরা পরীক্ষায় বসবো না। তাহলে এখন পরীক্ষায় বসার জন্য তো লাফালাফি করছে কেন? সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছিল পরীক্ষায় বসতে হবে। তাহলে সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও তারা রাস্তায় নেমে কেন আন্দোলন করছিল? আপনারা একেবারে এই যে অতিরিক্ত 10 নম্বর এই মামলা নাকি একবারে সুপ্রিম কোর্ট থেকে আপনারা হাইকোর্টে এনেছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাইকোর্টে এনেছেন মামলাটি। দেখুন, যারা এটা বলে আমি বলবো যে তারা অবুঝের মতন কথা বলে। যদি জানতো জেনে এই কথা বলতো না। মামলা আইনজীবী করে না। ওনারা যে মামলা করেছেন ওনাদের আইনজীবী করেছেন, ওনারা মামলা করেছেন তাই জন্য ওনাদের আইনজীবী কোর্টে সওয়াল করছেন। আমাদের কাছেও ফ্রেশার ক্যান্ডিডেটরা এসছে, তারা যে বঞ্চনা হয়েছে, তাদের প্রতি যে অবিচার হয়েছে আমাদের কাছে এসছে, আমরা তাই তাদের হয়ে সওয়াল করছি কোর্টে। একেবারে শেষ প্রশ্ন, মেহবুব মন্ডল এটাও দাবি করছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাকি আইন জানে না সিনিয়র অ্যাডভোকেট হয়েও। দেখুন, এই প্রশ্নের উত্তর দেওয়া হলো, মানে ইংরেজিতে একটা প্রভাব আছে, কি বলুন তো, ডোন্ট আর্গিউ উইথ অ্যান ইডিয়েট, মার্ক টুয়েন বলেছিল। এর বাইরে আমার এখানে আর কিছু বলার নেই।